হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, সেখানে আমরা পড়েছিলাম ওয়ার্ড কাকে বলে, সিলেবল কাকে বলে। আজকে আমরা শিখবো তারই পরে যেটা থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেন্টেন্স, তাই না? আচ্ছা, মনে মনে ভাবো সেন্টেন্স মানে কি? সেন্টেন্সের বাংলা হলো অর্থ বাক্য। সেন্টেন্স মানে কি? বাক্য, তাই না? তাহলে আমরা প্রথমে লিখে নিই সেন্টেন্স, তাই না? যার অর্থ কি? বাক্য। তাহলে সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স বলতে কি বোঝায় একটু ভাবো তো, ভেবেছো? আচ্ছা ঠিক আছে, আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের সেন্টেন্স বলতে কি বোঝায়, তাই না? তাহলে সেন্টেন্স বলতে বোঝায় কতগুলো ওয়ার্ড বা শব্দ বা পদ যাই বলো না কেন, সেগুলো যখন পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে, তাই না? তাহলে কতগুলো আমরা কি করলাম, কতগুলি, খাতায় লিখবে এগুলো, কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন পাশাপাশি বসে কি করবে, বাক্য তৈরি করে। তাহলে সেন্টেন্স বলতে কি বোঝায়, যে কতগুলো শব্দ বা ওয়ার্ড কী করবে, পাশাপাশি বসবে, দাদা বসে একটা বাক্য তৈরি করে। এমন করে কি বাক্য তৈরি হবে? আচ্ছা চলো দেখা যাক। বললাম এ ক্যাট ডগ র্যাট। আচ্ছা বলো তো, ক্যাট ডগ র্যাট, তাই না? এটা কি একটা বাক্য হলো? দেখে হাসি পাচ্ছে তো নিশ্চয়ই, কারণ এটা একটা বাক্য নয়। তাহলে কি আমরা ভুল করলাম? হ্যাঁ, আমরা অল্প একটু ভুল করেছি। সেটা হলো কতগুলো পাশাপাশি বসবে ঠিক আছে, কিন্তু বসেই তো বাক্য তৈরি করবে না। তাহলে আমরা পরিষ্কারভাবে সংজ্ঞা কি দিতে পারি, একটা সেন্টেন্সের সংজ্ঞা বলতে আমরা গুছিয়ে যদি বলতে বোঝাই, তাহলে বোঝাবো যে কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন কোনো অর্থপূর্ণ অর্থ প্রকাশ করবে ও তার সঠিক যুক্তি থাকবে, তখন আমরা তাকে সেন্টেন্স বলতে পারি। তাহলে বোঝা গেল সেন্টেন্স বলতে কি বুঝি, যখন কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে এবং তার একটা সঠিক যুক্তি থাকবে, তখনই আমরা সেই শব্দ বা ওয়ার্ডের সমষ্টিকে আমরা কি বলবো, সেন্টেন্স বলবো। তখন তাহলে আমরা সেন্টেন্স কাকে বললাম বুঝলাম। লেট গো, ভিডিওটা পজ করে লিখে নেবে, হয়েছে লেখা? আচ্ছা, তাহলে এটাকে কি আমরা সেন্টেন্স বলতে পারলাম না, তাহলে এটা আমাদের কাটা। আচ্ছা চলো তো দেখি তাহলে আরেকটা। বললাম রাম হ্যাজ 4 লেগ। রাম হ্যাজ 4 লেগস, মানে রামের 4টে পা আছে। এটা কি একটা অর্থ তো প্রকাশ হচ্ছে যে রাম হ্যাজ 4 লেগস, কিন্তু এটা ব্যাকরণ গ্রামারের দিক থেকে, এটাকে যদি বলি গ্রামারের দিক থেকে এটা একটা সেন্টেন্স হতে পারে, কিন্তু এটা আসলে একটা সেন্টেন্স নয়। সেন্টেন্সটা পুরোপুরি ভুল, কারণ
এর তো সঠিক যুক্তি নেই, তাই না? রাম একটা মানুষের নাম, তবে তার 4টে পা কী করে থাকতে পারে? তাহলে এটা সেন্টেন্স হবে না। আমরা যদি এখানে বলতাম রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, তবে এটা একটা কি সেন্টেন্স হতো। তাহলে বোঝা গেল যখন কতগুলো, দেখো এটা একটা, এটা 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 এগুলো সব একটা ওয়ার্ড বা শব্দ, সেই শব্দগুলো কি পাশাপাশি বসেছে, বসে একটা অর্থ প্রকাশ করছে আর কি করছে, তার একটা সঠিক যুক্তি থাকছে, তখনই তো তাকে আমরা সেন্টেন্স বলছি, এটা তাকে আমরা সেন্টেন্স বলতে পারি। কিন্তু এখানেও দেখো রাম হ্যাজ 4 legs, এখানেও কতগুলো ওয়ার্ড বসেছে, কিন্তু এখানে কি কোনো রকম যুক্তি আছে? কোনো সঠিক যুক্তি নেই, মানে থাকলেও তার সঠিক যুক্তি নেই, তাই জন্য এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। আবার ধরো বললাম রাম ইজ ই ড্যাশ, বা বাক্যটা যদি আমরা এখানে শেষ করে দিই তবে আমরা কি বুঝতে পারবো যে রাম ইজ এ ড্যাশ, মানে আমাদের মনে প্রশ্ন থেকে আছে যে রাম হয় একজন কি, সে মানুষ, ছেলে, মেয়ে, সে খেলোয়াড়, কি সে? রাম ইজ, মানে রাম হয় একজন, তাহলে আমরা বুঝতে পারছি না, তখন তাকে আমরা কি সেন্টেন্স বলতে পারবো না। বোঝা গেল সেন্টেন্স? তাহলে আমরা কাকে বলবো? যদি বুঝে গেলে কমেন্ট লিখে হবে যে স্যার বুঝেছি, হয়েছে? তাহলে এটুকু মুছে দিই। তাহলে সেন্টেন্স যখন আমরা শিখলাম তাহলে তো এর কতগুলো ভাগ থাকবে, তাই না? এই যে লিখলাম সেন্টেন্সকে, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে এরই দুটো অংশ রয়েছে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। একটা কি বলতে পারি আমরা? বলতে পারি আমরা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট কি? বাংলায় যাকে বলবো আমরা উদ্দেশ্য আর বিধেয়, তাই না? তাহলে সাবজেক্ট প্রেডিকেট তো নিশ্চয়ই তোমরা জানো, না জানলেও ক্ষতি নেই, আবার শিখবো আমরা। তো চলো সাবজেক্ট আর প্রেডিকেট কি একটু দেখে নিই। এখানে লিখলাম দে হ্যাজ এ পেন, আই এম এ বয়। দেখো এগুলো হচ্ছে সবগুলো একটা সেন্টেন্স, তাই না? দে হ্যাভ এ পেন মানে তাদের একটা পেন আছে, আর আই এম এ বয় মানে তো জানোই আমি একজন বালক। তাহলে এখানে আমাদের যদি বলে সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা, আমরা কী করে বের করবো? তাহলে চলো সাবজেক্টটা কাকে বলে আগে দেখে নিই। তাহলে লিখবো সাবজেক্ট। তাহলে কি লিখতে পারি আমরা? সাবজেক্ট বাক্যে যার সম্বন্ধে, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সে হলো সাবজেক্ট বা কর্তা। বুঝলো? তাকে আমরা বলবো সাবজেক্ট বা কর্তা। আর প্রেডিকেট বলতে কি বোঝায়? প্রেডিকেট বলতে বোঝাবো কর্তা বা সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয়, তাই না? তাহলে প্রেডিকেট বলতে কি বোঝায় আমরা এটুকু খাতা লিখে নাও। সাবজেক্ট বলতে বোঝায় বাক্যে যার সম্বন্ধে আমরা কিছু বলি সে হলো কি আমাদের সাবজেক্ট, আর প্রেডিকেট বলতে বোঝায় সেই সাবজেক্ট বা কর্তা সম্বন্ধে আমরা যা কিছু বলবো সেটাই হলো আমাদের কি প্রেডিকেট। তাহলে দেখো ওপরের এখানে বলছে দে হ্যাভ এ পেন, তাদের একটা পেন আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে কাদের একটা পেন আছে। কাদের যখন প্রশ্ন করবো তখন আমরা উত্তর পাবো যে দে, তাহলে দে মানে হচ্ছে কি বললাম আমরা সাবজেক্ট, তাহলে এখানে কেমন করতে হবে সাবজেক্ট, আর হ্যাভ এ পেন তাদের কি আছে একটা পেন আছে, তাহলে বাদ বাকিটুকুকে আমরা বলতে প্রেডিকেট। আবার পরের বাক্যে দেখো আই এম এ বয়, তাহলে কে? তাহলে আমি, আই মানে সাবজেক্ট, আর বাদ বাকি এম এ বয়টুকু কী হলো আমাদের প্রেডিকেট। বোঝা গেলো সাবজেক্ট আর প্রেডিকেট কি? বুঝেছ? এবার তোমরা নিজেরা খাতায় লিখে আমাকে কয়েকটা বলো তো, কয়েকটা সেন্টেন্স লিখবে, লিখে তার সাবজেক্ট আর প্রেডিকেট আমাকে বের করে দেখাবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক কিন্তু। আচ্ছা বুঝেছো সাবজেক্ট প্রেডিকেট কি? এবার চলো যে সেন্টেন্স
তো আমরা পড়লাম, তাই না? সেন্টেন্স পড়েছি, সেখানে দেখেছি কতগুলো ওয়ার্ড থাকে যারা পাশাপাশি বসে। আচ্ছা, মনে প্রশ্ন জেগেছে সে ওয়ার্ডগুলো কি সব একই ধরনের হয়? আমরা যদি সেন্টেন্সকে ভাঙি তবে আমরা 8টা পার্টস অফ স্পিচ পাই। কটা পাই বলো? 8টা, তাই না? তাহলে পার্টস অফ স্পিচ কত রকমের হয়? বাক্যের মধ্যে পড়ে PARTS, পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি? কথা বলার অংশ। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তাই না? তোমরাও কথা বলছো, তাহলে সে কথা বলতে গেলে কি লাগে আমাদের? কতগুলো শব্দ লাগে, যেগুলো আমরা পাশাপাশি বসিয়ে আমার মনের ভাবটা আমি তোমাদের সঙ্গে প্রকাশ করছি। তাহলে সেটাকে আমরা কি বলবো? পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কত ধরনের হয়? পার্টস অফ স্পিচ হয় 8 ধরনের। কত ধরনের হয় জানো? চলো দেখি। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কত ধরনের পেলাম আমরা? 8 ধরনের। সবার প্রথমে আমরা কি পাই বলো তো? নাউন। আচ্ছা, বলো তো নাউন মানে কি? নাউন মানে খুবই সোজা জিনিস। নাউন মানে নাম বোঝায়, আর কিছু না। তাহলে নাউন মানে কি বোঝায়? নাউন মানে বোঝায় কোনো কিছুর নাম বোঝায় নাউনের ক্ষেত্রে, তাই তো? যেমন আমরা খালি চোখে যা কিছু দেখতে পাই, ধরো এখানে লিখলাম হাউস, বাড়ি হতে পারে, বয় হতে পারে, গার্ল হতে পারে। তবে নাউনের ক্ষেত্রে আরও অনেক ভাগ রয়েছে, যেগুলো যখন আমরা নাউনকে ডিটেলসে পড়বো তখন আমরা দেখবো যে নাউনের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ আছে, সেগুলো আমরা নাউনের ক্লাসে পড়বো। কিন্তু আজকে আমরা পার্টস অফ স্পিচ পড়বো, যেহেতু সেই পার্টস অফ স্পিচে আমরা শুধু নাউন সম্বন্ধে এটুকুই জানবো যে নাউন বলতে আমরা বুঝি কোনো কিছুর নাম বোঝায়। আচ্ছা, তারপরে আমরা কাকে পড়বো জানো? সেটা হলো প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন মানে কি? দেখো, প্রোনাউন মনে রাখার সব থেকে সোজা নিয়ম হচ্ছে নাউনের পরে বসে প্রোনাউন, তাই না? তাহলে নাউনের পরেই বসে যদি পি মানে হচ্ছে ধরো নাম পরে, তাহলে পরেকে যদি আমরা বুঝি প্রোনাউন, তাহলে প্রোনাউন বলতে বোঝাবে নাউন সম্বন্ধে যা কিছু বলা হবে। তাহলে নাউনের পরিবর্তে পিকে পরিবর্তে ধরতে পারো তোমরা, যে নাউনের পরিবর্তে আমরা যা কিছু বসাই, তাহলে তাকে বলবো আমরা প্রোনাউন। তাহলে নাউন এর পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি, যেমন ধরো আমি এখানে বললাম শ্যাম, শ্যাম ইজ এ বয়। আবার শ্যাম ইজ কুকিং, শ্যাম ইজ সিঙ্গিং। তাহলে দেখো, আমরা যদি এই বাক্যটা ব্যবহার করি যে স্যাম ইজ এ বয় করতে পারি, স্যাম ইজ কুকিং, স্যাম ইজ সিঙ্গিং, এগুলো যদি আমরা প্রত্যেকটা বাক্যে যদি আমরা শ্যাম 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 সম্পর্কগুলো যদি ব্যবহার করি, তবে সেটা বাক্যটা শুনতে ভালো লাগবে না, তাই না? ভালো কি লাগবে তোমরাই বলো? ভালো নিশ্চয়ই লাগবে না। তবে আমরা সেই শ্যাম যখন একবার ব্যবহার করছি, শ্যামটা তো আমরা জানি যে এটা নাউন, তাই না? শ্যাম যখন নাউন হয়ে গেল, তার পরিবর্তে আমরা শ্যামের পরিবর্তে, যেহেতু শ্যাম হচ্ছে একটা ছেলে বোঝায়, তাহলে তার পরিবর্তে আমরা তার প্রোনাউন হি ব্যবহার করতে পারি। হি মানে সে, তাই না? তাহলে হি মানে কি? হি মানে হচ্ছে সে। আবার তাহলে আমরা এখানে হি ব্যবহার করতে পারি। আরও কয়েকটা প্রোনাউন উদাহরণ হচ্ছে দে। এবার যদি মনে করো দেখা গেলো 10 জন তোমরা মাঠে খেলতে গেছো, এবার যদি তোমাদের সবাইকে একসঙ্গে ডাকতে, তুমি কি সবার নাম একসঙ্গে বলে ডাকবে? আচ্ছা, যদিও বা তুমি একবার কষ্ট করে ডাকলে, তবে বারবার কি সেই সবার নাম একভাবে ধরে ডাকতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাদের সবাইকে একসঙ্গে বোঝাতে আমরা কী বলবো? দে। দে মানে কি? তারা বা তাহারা। তারপরে ধরো মেয়েদের ক্ষেত্রে আমরা সে বলতে সি বোঝাই। আমার নাম যদি আমি বলতে চাই, তবে আমার নাম বারবার না করে আমরা আই বলতে পারি, মানে আমি বলতে পারি। এবার আমরা ধরো অনেকজন আছি, সেখানে অনেকজন যদি বলতে চাই, তবে আমরা ওই ব্যবহার করতে পারি। ওই মানে আমরা। বোঝা গেল প্রোনাউন বলতে কি বোঝায়? বুঝেছো? এটুকু পজ করে দেখে নেবে। নাউন হলো, প্রোনাউন হলো। এরপরে আমরা কি আসবো জানো? এরপরে আসবো আমরা ভার্ব, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আর যেটা ছাড়া মানুষ কি বলো পৃথিবী চলতে পারে না, তাই না? আচ্ছা, ভার্ব মানে কি? তাহলে ক্রিয়া। প্রত্যেকটা মানুষই সবসময় ক্রিয়া করছে। যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি একটা ক্রিয়া করছি।
তোমরা যারা আমার পড়া শুনছো তোমরাও একটা ক্রিয়া করছো, কারণ সব কিছুই ক্রিয়া বা কর্ম দ্বারাই পরিচালিত হচ্ছে, তাই না? কর্ম বা ক্রিয়া ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। তাই ভার্ব মানে আমরা জানি ক্রিয়াপদ। ভার্ব মানে আমরা কি জানি? ক্রিয়াপদ, তাই না? ভার্ব মানে ক্রিয়াপদ বলতে বোঝায় কোনো কাজ করা। কি বোঝাতে পারে? কোনো কাজ করা বোঝায়। আচ্ছা, শুধু কি কোনো কাজ বোঝাবে? তবে যদি মনে করি যে শুধু কোনো কাজ বোঝাবে ভার্বে, তবে নয়। ভার্বে তোমার থাকা বোঝায়, থাকা বা হওয়া। আর কি বোঝায়? আছে বোঝায়, তাই না? থাকা, হওয়া বা আছে বোঝায় হচ্ছে ভার্বের কাজ। তাহলে ভার্ব মানে হলো ক্রিয়াপদ, যেটা কোনো কাজ করা বোঝাবে, থাকা বোঝাবে, হওয়া বোঝাবে বা আছে বোঝাবে। যেমন ধরো প্লে। প্লে মানে কি? খেলা করা, এটা একটা কাজ। আবার ধরো রিড। রিড মানে কি? পড়া, সেটাও একটা কাজ। এগুলো তো বললাম কোনো কাজ। আচ্ছা, যদি হওয়া বোঝায় তাহলে দেখো বললাম আই অ্যাম এ বয়, তাই না? দেখো এখানে এম, এটা কিন্তু আমাদের একটা ভার্ব, জানো তো? হয় যদি আমরা না লিখতাম তাহলে আই এ বয় মানে আমি বালক, কোনো কিছু মনে হতো? মনে হতো না। কিন্তু আই অ্যাম এ বয় মানে আমি হই একজন বালক। বললাম হি ইজ এ বয় মানে সে হয় একজন বালক। দেখো ইজ, তাহলে অ্যাম ইজ, আর একটা থাকে আর, একটা বসে দের সঙ্গে, দে বা অনেকজন থাকলে বসায় দে আর স্টুডেন্টস, তাহলে দে আর স্টুডেন্টস। দেখো এই আরটা হলো এখানে ভার্ব, বোঝা গেল? আরেকটা আমরা কি জানতাম যে আছে বোঝায়। আছে বোঝায় হয় হ্যাভ হয় আর হয় হ্যাজ, তাহলে হ্যাভ আর হ্যাজ, বোঝা গেল? যেমন বললো আই হ্যাভ এ পেন, মানে আমার একটা পেন আছে। তারপরে এখানে হ্যাভটা হলো কি? ভার্ব একটা, তাই না? তাহলে হ্যাভটা কি হলো? ভার্ব। তাহলে এটুকু দেখে নাও, পজ করে এটুকু খাতা লিখে নেয়। তাহলে বোঝা গেল আমরা সবে তিনটে পড়েছি। একটা হলো নাউন, যেটা দিয়ে আমরা কোনো কিছুর নাম বোঝাবো। তাহলে নাউন দিয়ে আমরা কী বোঝাই? নাউন দিয়ে বোঝাই আমরা কোনো কিছুর নাম। তারপরে আছে আমাদের প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করব তাকে আমরা বলবো প্রোনাউন। তারপরে আছে আমাদের ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়াপদ, যেটা দিয়ে আমরা কোনো কাজ করা বোঝাই, আছে বোঝাই বা থাকা বোঝাই, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ভার্ব। তাহলে এটুকু পরিষ্কার করে না তো লিখতেই পারবো না। তাহলে এটুকু খাতা লিখে নেবে। দেখো সরে গেলাম, ভিডিওটা পজ করে খাতা লিখে নেবে। তারপরে আসবো আমরা ভার্ব কোনটা এসেছিলাম, হয়েছে লেখা? চলো তাহলে ভার্ব তো পড়লাম। তাহলে ভার্বের পর আমরা কি করবো? করবো আমরা অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের পর আমরা কি করবো? অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ কী করে বলো তো? মনে করো। তাহলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে আমি মনে করছি। তাহলে অ্যাডজেক্টিভ বলতে বোঝায় যে আমাদের নাউন বা প্রোনাউনে সেটা ক্রিয়া বিশেষক বা নাম বিশেষক বলতে বোঝা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ কেমন করে হবে? যেটা দিয়ে আমরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এগুলো বুঝবো, তাকে আমরা বলবো আমরা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে নাউন আর প্রোনাউন যেখানে লিখলাম, এই নাউন আর প্রোনাউনের আমরা কি বোঝাবো? দোষ, গুণ, অবস্থা যেটাই বোঝাবো সেটাই আমরা বললাম। এখানে ধরো লিখলাম বয়, বয়টা কেমন? বললাম গুড। ধরো গার্ল, গার্লটা কেমন? ধরো বললাম টল, তাহলে যে গুড, টল। তারপরে ধরো শর্ট। তাহলে নাউন বা প্রোনাউনকে আমরা কী বোঝাবো? অবস্থা, দোষ, গুণ, তার যে বিবরণটা আমরা দিচ্ছি সেটাকে আমরা কী বলছি? সেটাকে আমরা বলবো আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল অ্যাডজেক্টিভ কি? যেটাতে আমরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝাবো সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। তারপরে চলে আসো আমরা ভার্বে। ভার্ব তো পড়েছি, তাহলে ভার্ব অ্যাডজেক্টিভের পরে কী হয় বলো তো? অ্যাডভার্ব, তাই না? তাহলে এবার কী করবো আমরা? অ্যাডভার্ব করবো, তাই না? তারপরে করবো আমরা অ্যাডভার্ব। দেখো ভার্ব, অ্যাডভার্ব, তাই না? অ্যাডজেক্টিভের পরে কে আসলো? আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কথাটা শুনে আমরা বুঝতে পারছি কি ভার্বের কোন সঙ্গে কোনো রকমভাবে লিঙ্ক রয়েছে জিনিসটা, তাই না? ভার্বের সঙ্গে কী রয়েছে? কোনো রকমভাবে লিঙ্ক রয়েছে, কারণ এর পেছনে কী রয়েছে? ভার্ব। আমরা আগেও ভার্ব বলেছি। ভার্ব বলতে বোঝায় কোনো কাজ, আর অ্যাডভার্ব বলতে বোঝায় সে কাজটা কীরকম করে হয়েছে।
তাহলে আমরা ভার্বকে যদি প্রশ্ন করি যে কেমন করে, ধরো বললাম এখানে রান, তাহলে দৌড়াই, কেমন করে দৌড়াই না ফার্স্ট দৌড়াই, ফার্স্ট। আমি ধরো এখানে বললাম টক, কথা বলে, কেমন করে কথা বলে না বললাম আমি এখানে লাউডলি, উচ্চস্বরে কথা বলে, তাই না? তাহলে এই যে দৌড়াই কেমন করে, কথা বলে কেমন করে, মানে সে কাজটা কীরকম করে হচ্ছে বা কেমন করে সেটা হয়েছে বা কখন হবে, সেগুলোকে আমরা বোঝাই অ্যাডভার্ব। সেই অ্যাডভার্বের ক্ষেত্রেও কতগুলো ভাগ রয়েছে, যেমন অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব টাইম, কেমন করে হয়, সমস্ত কিছু এই অ্যাডভার্বের মধ্যে পড়ে। তাহলে যখন আমরা ডিটেলসে অ্যাডভার্বের ক্লাস করবো তখন আমরা জানবো যে অ্যাডভার্বের মধ্যে যে সমস্ত ভাগ রয়েছে, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব টাইম, তখন আমরা জানবো যে অ্যাডভার্বের মধ্যে কী কী থাকে। তাহলে আমরা কী কী করলাম এখানে, অ্যাডভার্ব পড়ে নাও, তাহলে 5টা পিসের মধ্যে পড়লাম আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তারপর আমরা পড়বো প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন বলতে কী বোঝায় দেখো, প্রিপোজিশনের মধ্যে একটা মজা রয়েছে, প্রিপোজিশন। প্রিপোজিশন এটাকে আমরা বাংলা পাই প্রিপোজিশন। প্রি মানে কি জানি আমরা, প্রি মানে আমরা জানি আগে, প্রি মানে কি কোনো কিছু পূর্বে বসে, আর পজিশন মানে অবস্থান। তাহলে কোনো কিছুর পূর্বে যেটা অবস্থান করে, সে মনে হচ্ছে ধরো এখানে বললাম দ্য বুক ইজ, বললাম টেবিল, দ্য বুক ইজ, নিচে লিখলাম দ্য টেবিল। তাহলে বোঝা যাচ্ছে দ্য বুক ইজ দ্য টেবিল, মানে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এখানে করি দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে কি এই যে অন, দেখো এটুকু একটা দুখানা যে আমরা ওয়ার্ড বা সেন্টেন্স যাই বলো না কেন পেয়েছি, তাহলে সেই দুটোকে লিঙ্ক করছে কি অন, সেই দুটোর মধ্যে কী করছে একটা যোগসূত্র স্থাপন করছে। তারপর এই একটা আর এই একটার মধ্যে কী করলো যোগসূত্র স্থাপন করলো, যে ওয়ার্ডটা তাকে আমরা বলি আমরা প্রিপোজিশন, তাই না? মানে দেখো প্রিপোজিশন, এটার আগে বুঝেছে, এটা তো একটা তোমার হচ্ছে নাউন, দ্য টেবিল, টেবিলটা একটা নাউন, আমরা খালি চোখের জায়গায় দেখতে পাই, সেটা হচ্ছে নাউন, যার একটা নির্দিষ্ট নাম রয়েছে। তাহলে আর এই একটা নাউন, দেখেছো? তাহলে এই নাউনের আগে যেটা বসবে সেটা হচ্ছে অন, আর সেটাই হলো আমাদের প্রিপোজিশন। এবার ধরে বললাম দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য ট্রি, বুঝা না? তাহলে বিড়ালটা হয় গাছের কি, বলো বিড়ালটা হয় গাছের কি, নিচে। তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার, দেখো এই আন্ডার, অন, আরও থাকে ধরো ইন মানে মধ্যে, অ্যাবোভ মানে ওপরে, আপ মানে ওপরে হয়। অ্যাবোভ আর আপের আমরা পার্থক্য তোমাদের শিখিয়ে দেবো, তবে কিছুদিন পরে, তাই না? আগে আমরা অল্প অল্প করে বুঝবো জিনিসটা কী হচ্ছে। তাহলে আমরা পেলাম কী পেলাম, নাউন পেয়েছি, প্রোনাউন পেয়েছি, ভার্ব পেয়েছি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। তারপরে কার কথা মনে পড়ছে, নিশ্চয়ই কনজাংশনের কথা মনে পড়ছে। আচ্ছা, কনজাংশন আমরা কী করতে পারি, ধরো এখানে লিখলাম, ধরো এখানে ভাগ হয়ে এইখানে চলে আসলে কে কনজাংশন, কনজাংশন মানে কি, কনজাংশন মানে সংযোগ সাধন, তাই না? মানে দুটো সেন্টেন্সের মধ্যে যেটা লিঙ্ক করে বা সংযোগ সাধন করে। যেমন বললাম ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, তাহলে এই যে অ্যান্ড, তারপরে আরও থাকে বাট মানে কিন্তু, তাই না? তারপরে থাকে দ্যাট মানে যে, তাহলে কি থাকে, তাহলে ইউ অ্যান্ড বাট এগুলো হচ্ছে কি এক একটা কনজাংশন, মানে যেটা কী করে দুটো বাক্যের মধ্যে আমাদের সংযোগ ঘটায়। সেখানে দুটো আলাদা আলাদা বাক্য থাকতে পারে, সেই দুটো বাক্যের মধ্যে কী করে সংযোগ ঘটায়, যেটা যে ওয়ার্ড তাকে আমরা বলবো কনজাংশন। বোঝা গেল? আরেকটা থাকে আমাদের, সেটা হচ্ছে ইন্টারজেকশন। কী থাকে, ইন্টারজেকশন মানে কি জানো? আচ্ছা, মনে করো ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হচ্ছে, ঠিক আছে, দেখতে বসেছো। এবার মনে করো প্রথম বলে ভারত একটা 6 মারে, তুমি কি চুপ করে বসে থাকতে পারবে? নিশ্চয়ই মুখ দিয়ে কিছু আওয়াজ করবে, হুড়রে বলে, যে ভারত একটা 6 মেরেছে। আবার ধরো পাকিস্তানে কোনো কিছু, পাকিস্তান একটা বোলার ধরো ভারতকে যদি আউট করে দেয়, তখন তুমি মনটা খারাপ হবে, তখন তুমি যা, এই যে যা, আহা,
যে বলছি সেগুলোই হচ্ছে আমাদের কি জানো, সেগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন, অর্থাৎ আমাদের মনের আকস্মিক যে ভাবগুলো প্রকাশ করছে। তাহলে মনের কী করে এটা, এটা হচ্ছে আমাদের মনের আকস্মিক ভাব প্রকাশ করে। তাহলে এটা কী করে আমাদের মনে, এটা আমাদের মনের আকস্মিক ভাব প্রকাশ করে। তাহলে তাকে আমরা কি বলবো, ইন্টারজেকশন। যেমন AH ও, তারপরে হুররে, তারপরে ব্র্যাভো। তাহলে এগুলো একটা কি আমাদের ইন্টারজেকশন। তাহলে বোঝা গেল যে আমরা যে কথা বলি যে পার্টস অফ স্পিচ মানে স্পিচ মানে যে আমরা কথা বলি, সেই কথা বলার কয়েকটা অংশ আমরা জানলাম। তাহলে এইগুলো দিয়ে আমাদের কী হয়, সেন্টেন্স তৈরি হয়, তাই না? তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে ধরো অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই 8টা যে পেলাম, সেই 8টা দিয়ে আমাদের কি তৈরি হবে, পার্টস অফ স্পিচ তৈরি হবে। আর সেগুলো দিয়ে আমরা বাক্য গঠন করি। বোঝা গেছে? সমস্যা কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবে এবং আমি যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, সঙ্গে থাকবে। তবে কথা দিতে পারি, তোমাদের ইংরেজির প্রতি যে ভয় রয়েছে সেই ভয় আমি দূর করেই ছাড়বো, তাই না? তাহলে একসঙ্গে আমরা জীবন যুদ্ধে নেমেছি এবং একসঙ্গে আমরা সেই ভয় দাঁড়িয়ে আমরাই জয়ী হবো শেষ পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো।